আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে যমুনাতে যে নৈশভোজের আয়োজন হয়েছিল, সেই নৈশভোজ কি ভোজের জন্য নাকি নিজেদের আত্মরক্ষার পথ তৈরি করার জন্য একটা আয়োজন? এখন আপনাদের মনে নানান রকম সন্দেহ ফন্দেহ থাকতে পারে যে এই যে কাণ্ড কারখানা ঘটছে, এই কাণ্ড কারখানায় কি কি আলোচনা হতে পারে। এখন দেখুন, মোহাম্মদ ইউনূস, আমি বরাবরই বলেছি, মোহাম্মদ ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে বিএনপি সরকার। মোহাম্মদ ইউনূসও এরকম, যখন পেঁচে পড়তেন না, তখন সবাইকে নিয়ে একটা সর্বদল বৈঠক ডাকতেন, যে কি করা যায়, অমুক করা তমুক করা যায়, আলোচনা ফালোচনা হলো, তারপর উনি ওনার মতোই কাজকর্ম করতেন। এক্ষেত্রেও তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের তারেক রহমান সাহেব সেই নৈশভোজের আয়োজন করেছেন, কি না শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এখন ঠেকাবেন কি করে? দেখুন, একটা রেজিম পরিবর্তন হয়, সেটা হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে। একটা বিপরীতমুখী একটা স্রোত যখন বয়, তখন সেখানে একটা রাষ্ট্র, বাইরের রাষ্ট্র, তারা অর্থ করে দিয়ে সেটাকে আরো শক্তিশালী করে রেজিম চেঞ্জটা করিয়ে দেয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, যে তারা কি ভুল করেছে। শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তিনি অনেক দোষ করেছেন, তিনি নিজেও স্বীকার করেছেন, সরকার চালাতে গেলে ভুল ত্রুটি হয়ে থাকে। কিন্তু এবার আপনাদের আর সুযোগটা নেই, কারণ মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনারা যদি মনে করেন রেজিম চেঞ্জ করার ব্যাপারে পাকিস্তান আপনাদের সাহায্য করবে, পাকিস্তানের এখন যা অবস্থা, পাকিস্তান এদিক ওদিক চাইতে পারছে না। আর আমেরিকা তো ইরান নিয়ে ব্যস্ত আছে, ফেঁসে আছে বলবো না, ব্যস্ত আছে। সেটা একটা অন্য গল্প, সে আমি পরে বলবো। ইরানের যুদ্ধ কেন চালিয়ে যাচ্ছে, সেই গল্প পরে বলবো। তো এখন তাহলে আপনাদের সাহায্য কে করবে? কে? তুর্কি। তুর্কির পেছনে গ্রিস এবং সাইপ্রাসকে লাগিয়ে দেওয়া হয়েছে, আমি আগেও বলেছি। তাহলে রয়ে গেল চীন। এই মুহূর্তে ভারতের সঙ্গে চীনের যা সম্পর্ক, এবং খুব সম্ভবত, আমি আগেও বলেছি, এখন আবার বলছি, শি জিনপিং এবং পুতিন একত্রে এই বছরেই এখানে আসবেন, মানে ভারতবর্ষে আসবেন। আপনাদের মনে আছে একটা সম্মেলনে তিন মূর্তি হাতে হাত দিয়ে গল্প করছে, আর শাহবাজ শরীফ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যেমন শাহবাজ শরীফ, তেমনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। এখন এই তিন মিলিত শক্তি, তাদের এখন প্রধান শত্রু হয়ে গেছে আমেরিকা। তাদেরকে বঙ্গোপসাগরের দিকে, ভারত মহাসাগরের দিকে আসতে দেবে না। রাশিয়াও তো এর মধ্যে রয়েছে। ফলে আপনাদের সাহায্য করবে কে? রেজিম চেঞ্জ তো দূরের কথা, কেউ রেজিম চেঞ্জ করার জন্য আপনাদের টাকা পয়সা দেবে না।
আর আপনাদের রেজিম চেঞ্জ করার ক্ষমতাও নেই। দেশের মানুষ যখন বিগড়ে যায় না, তখন আপনি তাকে আর সিধে করতে পারবেন না। তো আপাতত আপনাদের মিটিং ফিটিং যা যা হচ্ছে, নৈশভোজ শৈশভোজ, চিংড়ি, পোলাও, কাটলেট, হ্যাঁ, একেবারে কাশির দোরমা থেকে আরম্ভ করে সবকিছু তো খাওয়া হচ্ছে। যত না খাওয়া হচ্ছে তার থেকে বেশি টেনশন হচ্ছে, টেনশনে পেট ভরে যাচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, আওয়ামী লীগ একেবারে সংগঠিত হয়ে তারা ভেতরে ভেতরে অপেক্ষা করছে, জাস্ট অপেক্ষা করছে। একটা সঠিক সময় আসবে যখন তারা দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে। এবং আমি এটাও বলে দিচ্ছি, শেখ হাসিনার ফেরার সময় কিন্তু ডিসেম্বর নয়, তার অনেক আগে, অনেক আগে। উনি ডিসেম্বর অব্দি অপেক্ষা করবেন না, একটা সময় নিয়ে রেখে দিয়েছেন ডিসেম্বর অব্দি, তার অনেক আগে। তবে হ্যাঁ, তার প্রাণের ঝুঁকি আছে। বিশেষ করে পাকিস্তান তাকে মারার চেষ্টা করছে, এই খবর আমাদের কাছে আছে। পাকিস্তান চাইছে শেখ পরিবারকে একেবারে বাংলাদেশের বুক থেকে সরিয়ে দিতে। কতটা সফল হবে, কতটা সফল হবে না, সে তো বিতর্কের বিষয়। কিন্তু ভারত যে নিরাপত্তা বলয় একটা তৈরি করছে, সে বলয় ভেঙে ঢোকা খুব মুশকিল। আর ভয় হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের ভেতরে যদি ঘাতক আওয়ামী লীগ গুপ্ত যদি ঢুকে থাকে, এবং যেভাবে ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে, সেখানে যদি একটা মানব বোমা বিস্ফোরণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু আছে। এটা ভারতবর্ষ শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে। আচ্ছা, কালকে আপনাদের দেশে একটা খবর খুব রটেছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের এখানে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। খবরটা সম্পূর্ণ ভুল। আমাদের এখানে শেখ হাসিনা সর্বদল বৈঠক যে শনিবার দিন রবিবার দিন হবে, সোমবার দিন বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে, রবিবার দিন হবে, এ কথা সবাই জানে। আমি ভিডিওতে বারবার বলেছি। এই সর্বদল বৈঠক তো ভেস্তেই গেল। সর্বদল বৈঠক তো কমপ্লিট হলো না। মোদি তো বেরিয়ে গেলেন এই নিটের পরীক্ষা সমীক্ষা নিয়ে, যেখানে সর্বদল বৈঠকই হলো না। আর সরকার আগেই বলে দিয়েছে, ডক্টর জয়শঙ্কর, যে হাসিনার ফেরার বিষয়টি তার নিজস্ব ব্যাপার। তাকে আশ্রয় দেওয়ার সময়তে আমাদের একটা সর্বদল বৈঠক হয়েছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরে যাবেন, ভারতের সেখানে কিছু করার নেই। আর এখানে সর্বদল বৈঠক টাকার কোনো অর্থও নেই। ফলে যে খবরটি আপনাদের ওখানে প্রচারিত হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সর্বদল বৈঠক হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। এটা খুব ভবিষ্যতে প্রমাণ করবে। যদি হতো তাহলে আমি আপনাদের বলে দিতাম। তো যাই হোক, এরা যে ভয়ে কাঁপছে, গলা শুকিয়ে গেছে, সেটা এই যমুনার মিটিংয়ে আরো পরিষ্কার হয়ে গেল, যে শিরদাঁড়ায় হিমেল স্রোত বইছে। সবাই ভালো থাকবেন। জি, হারুন ভাই। এটা পারবে পারবে এই জন্য যে আদর্শ নিয়ে খুব বেশি মানুষ কিন্তু মাথা ঘামায় না। সাধারণ মানুষের একটা আদর্শ, বিশেষ করে জঙ্গি প্রীতি আছে, এবং এটা আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বেড়েছে। বিকজ ওই দিন আমাকে এনায়েত কবির ভাই, ওনার সাথে আমি একটা প্রোগ্রাম করছিলাম, উনি বলছিলেন যে এই 24-এর জঙ্গি উত্থানের পর কিন্তু বাংলাদেশে ওয়াজ মাহফিল কমে গেছে। আপনি কি এটা কিছু জানেন? ওয়াজ মাহফিল দেখেন, ওয়াজ মাহফিল কমার কথা ছিল আওয়ামী লীগের আমলে, কমেছে এই জঙ্গিদের আমলে। পুরো জিনিসটা ছিল রাজনৈতিক অর্গানাইজেশন। আওয়ামী লীগের এটা বিশাল ব্যর্থতা।
কিন্তু সাধারণ মানুষ তো প্রতারিত বোধ করছে, তাদেরকে যেসব আশা দেখিয়ে জঙ্গিরা ক্ষমতা গ্রহণ করেছে তার কোনোটা তারা পূরণে যায় নাই। ফলে সাধারণ মানুষের যা আসলে মূলত অর্থনৈতিক সমস্যা, জীবনযাপনের সমস্যা বড়, তাদেরকে এক ডাকেই এখন আওয়ামী লীগ তাদের সাথে পাবে। কিন্তু দীর্ঘমেয়াদে বিপদের সময় সবসময় আদর্শ, আমি যেমন মনে করি যে আমি একজন প্রজ্ঞামান মানুষ, কিন্তু কোনোভাবেই আমি কিন্তু বুদ্ধিমান মানুষ না। বুদ্ধিমান মানুষ চলে কৌশলের উপর, আর প্রজ্ঞাবান মানুষ চলে নীতির উপর। আমি মনে করি যে সুনীতি নিয়ে চললে সেটা বেটার, এবং সেটাই আপনার বিজয়টা হয় দীর্ঘস্থায়ী। আমাদের সুনীতি কি? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আমি আওয়ামী লীগকে আরেকটা কথা বলি যে অর্থনৈতিক চিন্তা আছে, টাকা লাগে সব জায়গায়, কিন্তু টাকার দিকে ফোকাস না করে রাষ্ট্রের দিকে ফোকাস করেন। অর্থাৎ টাকা পকেটে না নিয়ে রাষ্ট্রটাকে পকেটে নেন। আপনি রাষ্ট্র যদি পকেটে নেন, আপনার হয়তো এক একজনের 10,000 কোটি টাকা হয়ে যাবে না, কিন্তু রাষ্ট্র থাকলে তো টাকা থাকবেই। রাষ্ট্র পকেটে নিতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় আসতে হবে। টিটু, আমাদের কি আসলে কোনো সমস্যা হচ্ছে? টেকনোলজির সমস্যা হচ্ছে? খুব রোদ পড়ছিল, যার কারণে একটু ও প্রবলেম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি বলছি যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের কিছু আসলে মোটিভেশনাল প্রোগ্রাম দরকার, যেখানে একজন তরুণ 1,000 কোটি টাকার দিকে চোখ না দিয়ে রাষ্ট্রের দিকে চোখ দিবে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা। একটা মানুষ যদি ধরেন তার জীবদ্দশায় 30 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাই এমন যে আওয়ামী লীগের পক্ষে একমাত্র যে জননেত্রী শেখ হাসিনা যেমন 16 বছর ক্ষমতায় ছিলেন, 30 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকা সম্ভব, বিকজ রাষ্ট্রটা স্বাধীনতার পক্ষের বিপক্ষে বিভক্ত। এটা একদিকে যেমন সুযোগ দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকার, আবার বিপদে পড়ারও এটা কিন্তু সমূহ আপনার একটা শঙ্কার বিষয় আছে। তো ওই দিকে থাকতে হলে জনগণকে এই অন্তত এই বোধটা জনগণকে দিতে হবে যে রাষ্ট্রের মধ্যে তেমন অনিয়ম হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যদি কেউ 30 বছর থাকে, তার কি 5 বছরের মধ্যে 10,000 কোটি টাকা বানানোর দরকার আছে? এটা তো একটা মানসিক অসুখ। এই মানসিক অসুখ দূর করতে হলে তো মোটিভেশনাল শিক্ষা, মানে মোটিভেশন করা দরকার মানুষকে। সেই জিনিসগুলো আসলে করা উচিত। এবং আওয়ামী লীগের যেটা ভুল, আমি বলবো যে এটা ভুল বলবো বা অবহেলা, বা জননেত্রী শেখ হাসিনা মানুষের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছেন। এখন তো ওনার সুযোগ এসেছে দুই দিকেই মনোযোগ দেওয়া, যে আরো মোর ইম্পর্টেন্ট যেটা, যে সাংস্কৃতিক ভাবে রাষ্ট্রটাকে সংহত করা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। এবং স্বাধীনতা বিরোধীদের আর কোনোভাবেই মানে তাদের সাথে মানে সহাবস্থানের যে আমরা যেটা চিন্তা করেছিলাম, বঙ্গবন্ধু করেছিলেন, শেখ হাসিনা করেছিলেন, এটা তো মানবিকতার দিক থেকে। নেলসন ম্যান্ডেলা ইচ্ছা অনেক কম কাজ করে কিন্তু সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছেন, কিন্তু আমরা শেখ হাসিনাকেও সেরকম বিখ্যাত হতে দেখলাম না, বঙ্গবন্ধুকেও না। কারণ হলো আমাদের শত্রুটার সাথে আসলে সহাবস্থান করা যায় না। যেই শত্রুর সাথে নেলসন ম্যান্ডেলা সহাবস্থান করেছিলেন, সেই শত্রুর সাথে করা যায়, আমাদের যেটা শত্রু এটার সাথে সহাবস্থান করা যায় না। তো এই ইনসাইট গুলো খোলা দরকার। এবং আমি যেটা বলি যে সব আপনার মানে আশার যেটা, সেটা হলো যে আওয়ামী লীগ আরেকবার রাষ্ট্র ক্ষমতায় আসছে, সেটা কবে হবে আমি বলতে পারবো না, নির্ভর করবে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ কর্ম, উনি যেভাবে বলছেন সেইভাবে কাজ করার উপর। এটা ছাড়াও তারা আসবে, বরং তারা আসলে কিভাবে অতীতের ভুল করবে না, সেই দিকে তাদের আসলে অনেক বেশি চিন্তা করা দরকার আর কি। জি, আপনি আপনার বক্তব্যগুলো খুবই পরিষ্কার। এখন আমার কথা হচ্ছে, এই যে কথাগুলো আপনি যেভাবে বললেন, এই কথাগুলো আসলে যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা আসলে আপনার কথাগুলো কতটা বুঝতে পারবেন, এটি হচ্ছে গিয়ে একটি বিষয়। আমি আর আপনাকে বেশি সময় রাখবো না। আমি শেষ প্রশ্নটা আপনাকে করে মানে আপনাকে, আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। সেটি হচ্ছে, আ বাংলাদেশের কিছু মানুষ যারা এই ধরনের একটা আশা নিয়ে বসে আছে, আ মানে তাদের আশা, এবং তারা কোন গ্রুপ আপনার প্রশ্নটা শুনলেই বুঝতে পারবেন, সেটি হচ্ছে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনাকে ধরে জেলে দিয়ে দিবে, এবং যে ক্যাঙ্গারু কোর্টে তার ফাঁসির রায় হয়েছে, ওই রায়ের মাধ্যমে তাকে আসলে ফাঁসি দিয়ে দেবে। মানে এইটি আসলে কতটুকু সম্ভব এবং কতখানি অসম্ভব, এই বিষয়ে আমি আসলে শেষ প্রশ্নটা করে আজকে আমি লাইভটি শেষ করতে চাই। মানে এটি আসলে কি আপনার কাছে কতখানি হাস্যকর মনে হয় যে বঙ্গবন্ধুর কন্যাকে মানে টুক করে ধরে নিয়ে হচ্ছে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলাম। মানে এইটা ধরেন যদি আমরা আলোচনার ক্ষেত্রে ধরেও নিই যে আসলে এইটি এক্সিকিউটেড হলেন উনি, তার পরবর্তী বাংলাদেশটা আসলে কি হতে পারে?
এটি হচ্ছে গিয়ে আপনার কাছে আজকের দিনের আমার আজকের লাইভের শেষ প্রশ্ন। হারুন ভাই। শেখ হাসিনাকে তারা একেবারে যেভাবে বলছে যে নিয়ে ফাঁসি দিবে, ওইটা অবাস্তব। কিন্তু ওনাকে মেরে ফেলার সুযোগ আছে আর কি। হুম। মানে ফাঁসি যাওয়ার আগে কেউ গুলি করে মেরে ফেললো, যেটা আমরা বারবার দেখেছি যে শেখ হাসিনাকে আক্রমণ করে মেরে ফেলতে চায় এবং অনেক জঙ্গি নামিয়ে দিল। সেটার সুযোগ মানে অন্তত তত্ত্বগতভাবে আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢোকেন, বাংলাদেশের যে মানুষগুলো প্রতারিত হয়েছে তারা আওয়ামী লীগকে সমর্থন না করলেও, তাদের জঙ্গি প্রীতি থাকলেও তারাও কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে যাবেন। কারণ মানুষের, দেখুন আমরা যে কথাগুলো বলছি আদর্শ আদর্শ আদর্শ, এটা কিন্তু মানুষের একটা সেকেন্ডারি ইস্যু। মানুষের নিত্যদিনের ইস্যু হলো তার আপনার পাতে ভাত নাই। আপনি যে গানে অভিনয় করেছেন, অমি পিয়াল যেটা লিখেছেন যে পাতে তো ভাত নাই, আপনারা বলেছেন না যে লবণ দিয়ে খেতে হবে, তরকারি নাই। এই যে একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু কোটি কোটি মানুষের প্রথম সমস্যা। এই জন্য কিন্তু দেখবেন যে শেখ হাসিনা আসলে একটা গণজোয়ার আসবে। আর দেশের তো একটা জিনিস কি টিটো জানেন, জঙ্গিরা সবকিছু করতে পারে, একটা জিনিস তারা করতে পারে না এবং পৃথিবীর কোথাও তারা করে দেখাতে পারেনি, সেটা হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন। আপনি এক্সাক্ট। আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানের দুরবস্থা। অবশ্য জঙ্গিরা বলে যে এখন আফগানি টাকা ডলারের চেয়ে শক্তিশালী। আর আমরা তো এত বুঝে বলার আমাদের সময়, কিন্তু দেখেন আফগানিস্তানের মানুষ না খেয়ে আছে। বাচ্চা পাকিস্তানের নিজেদের সন্তান বিক্রি করে খাচ্ছে। খাচ্ছে। পাকিস্তান দেখেন, পাকিস্তানের কত সম্ভাবনা ছিল, সেই পাকিস্তানের যে টাকা, সেটা নাকি আমাদের টাকার 2 গুণ 2.5 গুণ। মানে আর আমাদের অর্ধেক, মানে ওদের আমাদের 1 টাকায় ওদের 2-2.5 টাকা পাওয়া যায়। আমাদের 1 টাকায় 2-2.5 টাকা পাওয়া যায়, এটাও তো শেখ হাসিনা করে দিয়ে গেছেন। যদিও ইউনুস এবং তারেক রহমান এই গ্যাপটা কিন্তু কমিয়ে নিয়ে আসেন অর্থনৈতিক দুরবস্থার কারণে। পাকিস্তানের জিডিপি এখন বাংলাদেশের জিডিপির চেয়ে কম, অথচ ওদের জনসংখ্যা বেশি। হ্যাঁ, ওদের যে অর্থনীতির সাইজ, এটা বাংলাদেশের চেয়ে কম। দেখেন তাহলে পাকিস্তান তো জঙ্গি রাষ্ট্র, এটা অনেক জটিল পরিস্থিতি, সেটা ব্যাখ্যা হয়তো কোনোদিন করা যাবে। কোন দেশে অর্থাৎ ধর্মকে আশ্রয় করে পাকিস্তান দেখেন, আফগানিস্তান দেখেন কোথায় চলে গেছে। অর্থাৎ আপনি পৃথিবীতে এমন একটা উদাহরণ দেখাতে পারবেন না জামাতের মতো গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশের উন্নয়ন করেছে। আপনি তুরস্কের কথা বলতে পারেন, কিন্তু তুরস্কের রাষ্ট্র ব্যবস্থা অনেক শক্তিশালী। তুরস্কের যিনি আধুনিক তুরস্কের পিতা কামাল আতাতুর্ক, তিনি রাষ্ট্রকে এমন ভাবে তৈরি করেছেন, সেইখানে এরদোগান সাহেব যতই চেষ্টা করুক, ওই ইনস্টিটিউশন গুলো কিন্তু রাষ্ট্রটাকে ধরে রেখেছে। এটা কিন্তু বাংলাদেশে নাই। পাকিস্তানে এক ধরনের আছে, আফগানিস্তানে নাই। জঙ্গিরা কিন্তু অর্থনৈতিক উন্নয়ন করতে পারে, এটা একটা উদাহরণ পৃথিবীতে নাই। জঙ্গিরা সাময়িকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, এমন কিছু উদাহরণ আমাদের সামনে আছে। তো বাংলাদেশের মানুষের এই সচেতনতাটুকু আছে যে তারা কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা ভালো বোঝে। অর্থাৎ কে আমার অর্থনীতিতে অবদান রাখতে পারে, কে পারে না, এইটা মানুষ বোঝে। সেগুলো যদি আমরা আসলে অনুধাবন করি, আওয়ামী লীগের পক্ষে আসলে অনেক আপনার আশার কথা আছে। তারা এটা বুঝতে পারে, মানে তারা যদি শুধু একটু অনুধাবন করে আর কি। তো আমি মনে করি না যে আপনি যেটা বললেন সর্বশেষ, যে এইটা আমি মনে করি যে কোনো এইখান থেকে কোনো আশঙ্কার আসলে কারণ নাই, আপাতত নাই। এই জন্য যে এরা যদি অর্থনৈতিকভাবে রাষ্ট্রটাকে উন্নত করতে পারতো, তখন আসলে এই শেখ হাসিনাকে আপনার নিয়ে ফাঁসি টাসি দিয়ে দেয়া, অর্থাৎ 2024-এর অবস্থা কিন্তু এখন বাংলাদেশে নাই। আপনি সার্জিস হাসনাত এরা এখন কান্নাকাটি করলে কি মানুষ ওইখানে যাবে? যাবে তো না। তাহলে কিভাবে? আর এটা আমি বলতে চাচ্ছি যে ধরেন কথার কথা আমরা যদি মানে একটু আলোচনার খাতিরে যদি ধরেও নেই যে এই ঘটনাটি আসলে ঘটে গেল, আপনার কি মনে হয় যে বাংলাদেশ নামে আর কোন কাঠামোগত যে দেশটি এটি কি আর টিকবে? নাকি বাংলাদেশ একদম চরম গৃহযুদ্ধের মধ্যে যেমন ধরেন অনেক এটা বিশেষজ্ঞ টিকবে। আচ্ছা, হ্যাঁ বলেন, শেষ করেন। সরি। মানে না অসুবিধা নাই। মানে অনেকে এই কথাটি যেমন ধরেন যখন শেখ হাসিনাকে বিশেষ বিমানে করে আর্মির অফিসাররা যখন ইন্ডিয়ায় রেখে আসলো তখন অনেকে এই কথাটি বলেছে যে এটি এক ধরনের ভালো হয়েছে কারণ ওখানে যদি ঢুকতে পারতো এই জঙ্গি গোষ্ঠী তাহলে শেখ হাসিনাকে অবশ্যই খুব বাজেভাবে হত্যা করা হতো এবং তারপরে দেশে যেই গৃহযুদ্ধ লেগে যেত তাতে দেশ আর কখনো বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো বা শিক্ষাগত যে ব্যাপার স্যাপার টেকনোলজিক্যালি আমরা যেভাবে আমরা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ধরেন বিদেশে যে ম্যান পাওয়ারের
রেমিটেন্সের উপরে যতখানি নির্ভরশীল, এগুলো আর থাকতো না এবং আমাদের দেশ পুরোপুরি আসলে ধ্বংস হয়ে যেত। এইটা আ এইটার কি ধরেন কোনো কারণে যদি এটা তারা আসলে এক্সিকিউট করতেও পারে, তারপরে কি আসলে বাংলাদেশ আদৌ টিকবে কিনা? এটি আসলে আমার প্রশ্ন ছিল। এক্সিকিউট করলে কয়েকটা জিনিস দাঁড়াতে পারে। গৃহযুদ্ধ তো আপনার একটা অবশ্যই। ইয়ে আছে, বাংলাদেশের অখণ্ডতার বিষয় আছে। হুম, কিন্তু যেই জিনিসটা হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি আমি মনে করি, সেটা হলো আমি যে ৩ টা কথা বললাম না, যে স্বাধীনতা বিরোধীদের আপনার অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি এবং বুদ্ধিবৃত্তিক শক্তিকে আমাদের শূন্য করতে হবে। আর শেখ হাসিনাকে ধরে যদি তারা ফাঁসি দিয়ে দেয়, তাহলে আসলে এই শক্তিগুলা ফিজিক্যালি উৎখাত হবে বাংলাদেশে। মানে ওদের সবাইকে মেরে ফেলা হবে, আপনি দেখবেন। আপনি তাদেরকে বাঁচাতে পারবো না, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এখন তারা কি সেই রিস্ক নিবে কিনা, নিতেও পারে, কারণ জঙ্গিরা তো চায় যে মরে যেতে। এইখানে রাইট। একটা বড় সমস্যা আছে, দ্রুত মরে যেতে চায়। জান্নাতে যাবে তাহলে ৭২ জি, জি, পেয়ে জি, যাবে। যে জান্নাতে চলে যাবে। ওইজন্য ওরা দ্রুত মরে যেতে চায়। কিন্তু তখন দেখবেন যে শেখ হাসিনার যেসব কর্মী ওদের প্রতি অনেক সহানুভূতিশীল, আইডিওলজিক্যালিও সেম, ওরাই কিন্তু ওদেরকে মারবে এবং ফিজিক্যালি একটা বিশাল অংশ কিন্তু উৎখাত হয়ে যাবে যদি তারা শেখ হাসিনাকে আপনার এই ফাঁসি দেয়। এটা তারা গৃহযুদ্ধ হলেও হবে, গৃহযুদ্ধ না হলেও কিন্তু ওদের কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনার মারা পড়বে এবং সারা পৃথিবী তখন কিছু বলতে পারবে বলতে পারবে না। না। হ্যাঁ, কারণ এটি তো আসলে কোনো তখন যেই রায়ট বলি বা ধরেন যেই গৃহযুদ্ধ হবে, তাতে তো আপনার আসলে দায় দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না। আম আমা আমার আমি আমি আসলে জি, এটাই বলতে চাচ্ছি। জি, জি, হারুন ভাই, আপনি আসলে আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ এবং আমার ধারণা দর্শক শ্রোতারাও আপনার কথা আরো শুনতে চায়। নিশ্চয়ই আপনাকে আমরা ভবিষ্যতে আমাদের এই চ্যানেলে টক উইথ টিটোতে আবারও পাবো। এটি মানে আমি আপনার কাছে অন্তত এই আশা তো করতেই পারি। জি। আপনি আজকে এই যে সময় ব্যয় করে আমাদের এই লাইভে আসলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার যে গোছানো যে মতামত, সেটি আমার ধারণা দর্শক শ্রোতারা মানে খুবই উপভোগ করেছেন এবং কেউ হয়তো আপনার এই বক্তব্যের মাধ্যমে কিছু দিক নির্দেশনাও পেয়েছেন, এটি আমি আশা করব। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। আপনারা নিশ্চয়ই হারুন ভাইকে আমি শুরুতেই বলেছি যে উনাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই এবং সত্যি কথা যদি বলি, আমি হারুন ভাইকে ফলো করি অনেক আগে থেকে এবং উনার যে গোছানো কথা বলা, উনি যে খুব সুন্দর করে স্পেসিফিক পেঁচানো না, অনেক কথা পেঁচানো না, একদম ডিরেক্ট যে কথাগুলো বলে আমি উনার কাছ থেকে শিখিও বটে। আপনার যখন আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ হয়ে গেল, আমি তখন স্বেচ্ছায় জাপানি পিআর কে দাওয়াত দিলাম এক ব্রেকফাস্ট মিটিং এ আমার বাসায়। বললাম যে দোস্ত, আমাদের এই যে $2 বিলিয়ন দেওয়ার ছিল, এটা বন্ধ করে দিয়েছে। তুমি বড় লোকের দেশ, তোমার তো টাকার উপরে ঘুমাচ্ছ, তুমি আমাকে কিছু টাকা দিবে। বললাম আমরা তোমাকে টাকা কিন্তু পদ্মা সেতুতে দিতে পারবো না, কারণ এটাতে জায়গা ইনভলভ ছিল, আমরা ওয়ার্ল্ড ব্যাংক না করেছি, এটাতে পারবো না। তবে তুমি অন্যান্য প্রজেক্টের জন্য আমরা দিব, তবে একটা শর্তে, তুমি সিকিউরিটি কাউন্সিলের ক্যান্ডিডেট, আমিও সিকিউরিটি কাউন্সিলের ক্যান্ডিডেট। তুমি যদি তোমার এই সিকিউরিটি কাউন্সিলের তুমি এইটা আমার সাথে ট্রেড করো, তাহলে আমি আমার সরকারকে এটা বুঝাতে পারবো। আমি আমার পররাষ্ট্র মন্ত্রীকে বললাম, দীপুমণি, আমি পররাষ্ট্র সেক্রেটারি উনি মিজানুল কায়েস, বললাম আমি ট্রেডিং করতে চাই। ওরা বললেন খবরদার, আমরা কবে ফ্লোট করেছি, জাপানকে একবার আমরা হারিয়েছি, আমরা উই ক্যানট ডু ইট। হ্যাঁ, এটা ঠিক হবে না, এটা আপনি ডোন্ট ডু ইট। আমি গহরকে জিজ্ঞেস করলাম, গহর বলল মোমেন এইটা গহর আমাদের সমসাময়িক। সে স্যার, বললো যে পররাষ্ট্রমন্ত্রী যদি না করেন তাই এটা ম্যানেজ পার্সু করা ঠিক হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বললাম যে, আমি বললাম যে দেখেন, আমি যদি সিকিউরিটি কাউন্সিলের সদস্য হই, হওয়ার সম্ভাবনা কম, যদি হই আমার এডিশনাল স্টাফ লাগবে, এডিশনাল ডিপ্লোমেট লাগবে, আর অনেকগুলো ইস্যু যেগুলোতে আমরা কোনো বক্তব্য দিতে চাই না, কোনো পক্ষ নিতে চাই না, তখন আমাকে ওইগুলোতে ভোট দিতে হবে এবং স্বাভাবিকভাবে আমাদের পশ্চিমা দেশকে আমেরিকার সপক্ষে ভোট দিতে হবে। সুতরাং ওইটাতে আবার, আর আমি সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়ে যে অ্যাডভান্টেজটা পাই, আমি পিস কিপিং এর নাম্বার 1 কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে সেই সুযোগ পাচ্ছি। সুতরাং আমার ওইটাতে এই মুহূর্তে না গেলেও হবে, বরং আমি জাপানের সাথে একটা আলোচনা করি, আমার টাকা দরকার, আপনি অনেকগুলো
প্রজেক্ট হাতে নিচ্ছেন, সেইগুলোর জন্য পয়সা দরকার, তারা পয়সা দিতে রাজি। শুড আই পারসিউ? উনি বললেন, শুনেন, আর কাউকে বলেন না, আপনি নিজে নিজে পারসিউ করেন, আর কিছু হলে আমাকে বলেন। এই যে ডাইরেক্ট ওনার সাথে সম্পর্ক, এর ফলে হলো কি, আমি $6 বিলিয়ন ঋণ জাপান থেকে নিলাম আপনার ওই একটা কি করার ফলে, ট্রেডিং করে। হ্যাঁ, ইট ওয়াজ রিয়েলি সাকসেস স্টোরি। জাপানের সাথে আমাদের এই সেটা আবার কিভাবে হলো, প্রসেসটা খুব ইন্টারেস্টিং। আমি জাপানকে বললাম, তাদের বললাম তোমরা প্রধানমন্ত্রীকে আসে দাওয়াত দাও। ফরেন মিনিস্টার আসলো ঢাকায়, সে আসা মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিল, উনি গেলেন। আমি বললাম প্রধানমন্ত্রীকে আপনি ওখানে ডিক্লেয়ার করবেন না যে আমি তাদের সাপোর্ট দিই, আপনি তাদের প্রধানমন্ত্রীকে বলবেন, আমার আবে সাহেবকে বলবেন আপনার আমার দেশে আসতে। একটু বছর আবে সাহেবের সাথে আমার আলাপ হয় ব্যক্তিগত। হি ওয়াজ দি প্রাইম মিনিস্টার অফ জাপান। আমাকে ডেকে নিলেন, উনি আমাকে অনেক সবক দিলেন। উনি বললেন যে দেখেন, 1979 সালে বাংলাদেশের এই সিকিউরিটি কাউন্সিলের ইলেকশনে আমরা বাংলাদেশের কাছে আমাদের হার হয়, আর এরপরে জাপানে একটা ভয়াবহ ভূমিকম্প শুরু হয়, যে এই হারার ফলে বাংলাদেশের মতো একটা দেশ, তার মধ্যে উদীয়মান আপনার জাপান, তাদের তখন জাপানের একটা রই রই ভাব, তারা হারছে। বলেন তখন আমাদের একটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, এই কোয়ালিশন গভর্নমেন্ট থাকায় উভয় হাউসে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত ছিল। এই পরে কোয়ালিশন এক ভদ্রলোক তাকে মন্ত্রী বানিয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী, উনি ভালো কাজ করেন নাই। তখন জাপানি প্রধানমন্ত্রী, উনার বাবা তখন মন্ত্রী ছিলেন এই মিটাতে, মিনিস্ট্রি অফ ট্রেড ইন ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় মন্ত্রণালয়, সেইটার মন্ত্রী ছিলেন। তাকে এই আবে সাহেবের বাবাকে তখন উনি বললেন, প্রধানমন্ত্রী বললেন যে আপনি পররাষ্ট্রমন্ত্রী হন। উনি পররাষ্ট্রমন্ত্রী হলেন। প্রায় 30 জন সিনিয়র ডিপ্লোমেটকে, জাপানে কখনো চাকরি যায় না, কিন্তু তার বাবা এদের চাকরি খেতে হয়েছিল বাধ্য হয়ে, জনগণের রুশের কারণে। বললেন যে দেখেন, আমি ইলেকশনে যাচ্ছি, আমি কিন্তু ইলেকশনে হারতে চাই, আমি আমার সর্বশক্তি, আমার 2 হাউসে, আপার এন্ড লোয়ার হাউসে আমার মেজরিটি, সিঙ্গল মেজরিটি, আমি এই আপনাদের সাথে এই ক্যাম্পেইনে আই উইল ডু মাই বেস্ট টু উইন। আমি বললাম দেখেন, আমি যখন একটা জুনিয়র অফিসার ছিলাম, প্রাইভেট সেক্রেটারি টু ট্রেড মিনিস্টার, তখন আমাদের দেশে একটা বাজেট কথা উঠলো যে বাংলাদেশ ইজ বটমলেস বাস্কেট উইথ নো হোপ অফ সার্ভাইভাল। তখন বিদেশিরা আমাদের কোনো জিনিস বিক্রি করতো না থার্ড পার্টি গ্যারান্টি না হলে। আপনার জাপানি কোম্পানিগুলো আমাদের তখন ডেফার্ড পেমেন্টে জিনিস বিক্রি করেছে। আর আপনার দেশ আমার দেশ একই রকম, আপনারও কোনো প্রোভেন মিনারেল রিসোর্স নেই, আমারও নাই, কোনো পেট্রোল নাই, গ্যাস নাই। আপনার আছে গ্রুপ অফ নলেজেবল পিপুল যারা ম্যানেজ করতে পারে, আর আমার আছে বিরাট সংখ্যক লোক সংখ্যা, আমি বড় অনেক লোক, আমার ওই স্কিলড এন্ড ম্যানেজেবল পিপুল কম, কিন্তু আপনার সেটা আছে। কিন্তু আদারওয়াইজ, আর আপনার পলিসি, আমরা আপনার জাপানের এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পলিসি আমরা জানি, আমরা আপনার শ্রদ্ধা করি, আপনাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, এবং গিভেন দ্যাট ব্যাকগ্রাউন্ড আই উইল সাপোর্ট ইউ প্রোভাইডেড ইউ হেল্প আস। উই মিউচুয়ালি, আমরা একে অপরকে সাহায্য যদি করি, আপনারও উপকার হবে, আমারও উপকার হবে। উনি রাজি হলেন। এই প্রধানমন্ত্রী বললেন যে আমরা ট্রেড করব, তবে আমাদের, তখন উনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত দিলেন, প্রধানমন্ত্রী সেখানে গেলেন, গিয়ে প্রথম 2 বিলিয়ন ছিল, 4 বিলিয়ন হলো। মুহিত সাহেব বললেন যে আমি আরো বেশি 10 বিলিয়ন চাই। হ্যাঁ, তো 10 জাপানি আমাকে বললো যে তুমি যদি 10 মিলিয়ন এটা ইউটিলাইজ করতে পারবা কিনা, তোমার সেই ক্যাপাসিটি আছে কিনা। আমি বললাম যে আই ডোন্ট নো দ্যাট, বাট আমরা টাকার খুব দরকার। তখন মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে এটা 6 বিলিয়নে আসলো। জাপানিরা আমাদের 6, এই যে আপনার মেট্রো রেল বলেন, এই যে অনেকগুলো হাইওয়ে ট্রাইওয়ে হয়েছে এই জাপানের এই অনুদানের এই কিসের কারণে, এন্ড ইট ইজ এ গ্রেট। আমি সেখানে বলি, প্রধানমন্ত্রীর সাথে আপনার ডাইরেক্ট একটা সম্পর্ক থাকলে পরে আপনার ইফেক্টিভিটি অনেক বেড়ে যায়। হ্যাঁ, অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সো আই হ্যাড দ্যাট প্রিভিলেজ, আই এম থ্যাঙ্কফুল টু শেখ হাসিনা। হ্যাঁ, যতদিন পিআর ছিলাম ওনার সাথে আমি দেন দরবার করতে পারতাম, মন্ত্রী হওয়ার পরে দেন দরবারটা একটু কমে গেল। হ্যাঁ, তখন একটু এই দেখি কেউ যে আর দেন দরবার করে না আগে। সো আই হ্যাড লিটল ডিফিকাল্টি এনিওয়ে।
বাট আই এম থ্যাঙ্কফুল টু শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নে উনি যা করেছেন এইটা অভাবনীয়। শেখ হাসিনার পিরিয়ড দ্য গোল্ডেন এজ অফ বাংলাদেশ। স্যার এখানে আমি একটু কমেন্ট করি, কারণ হলো এইগুলা আপনি এই বক্তব্যটা আরো নানা দু একটা জায়গায় দিয়েছেন। কেউ কেউ বলার চেষ্টা করে, আপনাকে কিছু বলতে হবে না স্যার, আমি বলে রাখছি, কেউ কেউ বলার চেষ্টা করে যে স্যার আপনি অতিরঞ্জন করেন, কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলি স্যার কেন অতিরঞ্জন করবে? আমাদের এই বক্তব্যগুলো, স্যারের প্রতিটা বক্তব্য তো ওপেন টু জননেত্রী শেখ হাসিনা। উনি স্যার যখন শেখ হাসিনা সম্পর্কে কথা বলছেন, প্রধানমন্ত্রী সম্পর্কে এবং তাদের সম্পর্ক নিয়ে, এবং আপনারা সবাই শুনেছেন যে জাপান থেকে কিভাবে স্যার সাহায্য নিয়ে এসেছিলেন, তো এগুলো যদি অতিরঞ্জন হয় স্যার কি করবেন? স্যারকে কি আপনাদের এত বোকা মনে হয় যে জননেত্রী শেখ হাসিনাকে সাক্ষী রেখে করবেন? সুতরাং মেহরবানি করে কেউ ওই ধরনের মন্তব্য করবেন না। স্যার যা বলছেন সবই সত্য। আরেকটা জিনিস সবাইকে বুঝতে হবে, মোমেন স্যারের কথাবার্তা, আওয়ামী লীগের যারা কর্মী এখন যারা আসলে অনেক দুঃখের মধ্যে আছেন, স্যারের কথা একটু বুঝতে কষ্ট হবে, কারণ স্যারের ওই যে গণতান্ত্রিক মানসিকতা, স্যার যে বক্তব্যগুলো রাখেন সেগুলোতে স্যার ডিপ্লোম্যাটিক যে ভদ্রতা আছে সেখান থেকে স্যার কিন্তু সরেন না। আমি কিন্তু সরি, আমি কিন্তু অনেক কড়া কথা বলি। সুতরাং স্যার যে লেভেলে কথা বলেন সেটা ওইভাবে বুঝতে হবে, সেখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস বুঝতে হবে যে মোমেন স্যার কিন্তু একজন পলিম্যাথ। পলিম্যাথ মানে বহু জিনিসের উপর স্যার জ্ঞান রাখেন। এই জ্ঞান রাখেন বিধায় স্যার কিন্তু মন্ত্রী হিসাবেও সফল এবং কূটনীতিক হিসাবেও সফল। হ্যাঁ, স্যারের কিছু কিছু কথা হয়তো আপনারা বিভিন্নভাবে ইন্টারপ্রিট করেছেন, সেগুলো খুবই ক্ষুদ্র জিনিস, কিন্তু মোটা দাগে আমরা কিন্তু এমন পণ্ডিত ব্যক্তি, আমি একবার হিসাব করে দেখিয়েছি, মোমেন স্যারের মতো পণ্ডিত ব্যক্তি আমাদের কিন্তু খুব কম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা কি শেষ পরের কোনো কোশ্চেনে যাব স্যার? নিশ্চয়ই, নিশ্চয়ই। স্যার এখন আপনি আজকে ওটা নিয়ে আলোচনা করবেন বলেছিলেন, যে এই যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, বা এই প্রেক্ষাপটে বর্তমানে আওয়ামী লীগের করণীয় সম্পর্কে আপনার বক্তব্য আছে নিশ্চয়ই স্যার, যদি একটু। আপনার সুখের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে ফিরে আসবেন, ডিসেম্বরের মধ্যেই ফিরে আসবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমার মনে হয় তারিক জিয়া সরকারের এখন ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যে এটা তো অত্যন্ত বড় বোল্ড সিদ্ধান্ত। এখন তারিক জিয়া সরকারের মূল লক্ষ্য হবে শেখ হাসিনাকে বাঁচায় রাখা। উনি আসলে সসম্মানে তাকে আপনার সুরক্ষা দেওয়া। কারণ হলো যদি তারিক জিয়া সুরক্ষা না দেন তাহলে তারিক জিয়ার আপনার সরকারের স্থায়িত্ব থাকবে না, সরকার উলট পালট হয়ে যাবে, উনি হয়তো সরকার হারাবেন। সুতরাং কারণ শেখ হাসিনা আসলে বহু লোক ওনাকে মারার জন্য এক পায়ে দাঁড়িয়ে, এই যে জামাতের রেডিক্যাল যারা, এনসিপির ছেলেপেলেরা, কিংবা এই যে যারা বিদেশি টাকায় ঘুষ খেয়ে অন্যায় কাজ করেছে সন্ত্রাসীরা, আর বিদেশের শক্তি বিশেষ করে পাকিস্তানের এই যে গোয়েন্দা বাহিনী, তারা চাইবে শেখ হাসিনাকে মারার জন্য। সুতরাং শেখ হাসিনাকে প্রোটেকশন দিতে হবে তারিক জিয়া, কারণ শেখ হাসিনা যদি মারা যান কি জিনিসটা হবে। আমি এক সময় হার্ভার্ড ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যত কাজ করতাম, আমরা পাশের রুমে বসতেন আপনার ফিলিপিনের আপনার অপোজিশন লিডার সিনেটর বেনিঙ্গো অকিনো নিনয়। উনি তখন ওই সিফাতে সেন্টার ফর অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজ করতেন, হি ওয়াজ রিসার্চ ফেলো। আমরা পাশাপাশি রুম ছিল, তা আমরা অনেক সময় ওই বাংলাদেশের রাজনীতি, তারপরে ফিলিপিনের রাজনীতি, মার্কোসের জ্বালাতন, ডিক্টেটরশিপ এর সঙ্গে আলাপ করতাম। তো হি বিকেম এ গুড আলোচনার জন্য আমি ইয়াং ম্যান, এবং ওনার কাছে আমি উনি বক্তব্য দিতে আমি শুনতাম। উনি একদিন বললেন, আব্দুল, আই এম লিভিং, আই এম গোয়িং হোম। আমার লোকজনটা আমাকে বারবার ত্যক্ত করতেছে ফিরে যাওয়ার জন্য। তারপর উনি চলে গেলেন দেশে। দেশে গিয়ে এয়ারপোর্টে ওনাকে শুট করে মেরে ফেলে, প্লেন থেকে নামার সময় মিলিটারিরা শুট করে মেরে ফেলে। প্রথম বললো যে কোনো সিঙ্গল লোক মেরেছে, পরে দেখা গেল যে মার্কোসের মিলিটারিরাই মেরেছে। তারপরে তার ফিলিপিনে আন্দোলন শুরু, এমন আন্দোলন যার ফলে মার্কোসের মতো ডিক্টেটর, সেই ডিক্টেটর আপনার পালাতে হলো। হি ওয়াজ দি থ্রোন।
এবং আমেরিকা তা মার্কোসের সবচেয়ে বড় বন্ধু। আমেরিকাও তাকে কিন্তু আশ্রয় দিতে পারলো না, বিকজ দে আর এফ্রেড অফ পাবলিক র্যাশ। এই বাংলাদেশে যে শেখ হাসিনা পৌঁছার পরে মেরে ফেলে, তাহলে কিন্তু তারিক জিয়ার সরকার আপনার ফল করে। সেই জন্য আমার মনে হয় তারিক জিয়া সরকার এর মাথা এখন এখন ঘুম নাই, ঘুম হারাম। তারা শেখ হাসিনাকে জীবিত রাখতে হবে, কারণ জীবিত না রাখলে তাদের আপনার স্থায়িত্ব কমে যাবে। এই জন্য মনে করি এটি যে চ্যালেঞ্জ, যাই হোক শেখ হাসিনা বিরাট চ্যালেঞ্জ সরকারের জন্য দিয়ে দিয়েছে। তবে সুখের বিষয় যে আমি যেটা মনে করি, আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী হয়। এই আওয়ামী লীগের উপর এই ধরনের আপনার নিষেধাজ্ঞা বা সুনামি, আমি এটা 2024-এর সুনামি বলি, সুনামি আগেও এসেছে, তবে এইবার একটা বড় বেশি, শুধু আওয়ামী লীগের উপর আসেনি, আওয়ামী লীগের উপর এসেছে, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে তাদের উপর এসেছে, আর বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির উপর এই সুনামি এসেছে। এই তিনটা দলকে আমাদের এই যে ইউনূস সরকার এক্সটারমিনেট, নাজিরা ইহুদিদের ধ্বংস করতে চাইছিল, আর ইউনূস সাহেব আজিদের নাজি হিটলারের পদ অনুসরণ করে এই তিনটা গ্রুপে আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক এবং হিন্দু কমিউনিটির তাদের ধ্বংস করার এক পায়তারা করেছিলেন, পারেন নাই। হ্যাঁ, হিটলার পারে নাই, ইনিও পারেন নাই। তবে এখন ওই মনমানসিকতা আছে, তার ফলে দেখেন কদিন পরে পরে হিন্দু হলে জ্বালায় ফেলে, এইগুলো তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। যাই হোক, আপনার শেখ হাসিনা এখন যেহেতু আওয়ামী লীগের দুর্দিন, এখন আমাদের সংগঠিত হওয়ার সুযোগ আছে। স্যার এখানে কি একটা জিনিস একটু স্মরণ করাবো স্যার আপনাকে, যে একটা জিনিস একটু স্মরণ করাইতে চাই আপনাকে স্যার। জি ওই যে জি। যেটা বললেন স্যার, আপনি খেয়াল করবেন স্যার, আওয়ামী লীগকে এর আগে দুইবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। আইয়ুব খান চেয়েছিল, আইয়ুব খানের পরাজয় হয়েছে আওয়ামী লীগের হাতে। ইয়াহিয়া খান আওয়ামী লীগকে ব্যান করেছিল, ইয়াহিয়া খান এবং তার দেশ পাকিস্তানের পরাজয় হয়েছে আওয়ামী লীগের হাতে। এরপরে 2024-এ এসে এরা তার পরবর্তীতে আওয়ামী লীগকে ব্যান করলো। কি বলেন স্যার, আপনার কি মনে হয় স্যার? আমি তো তাই দেখি যে আওয়ামী লীগ বের হয়ে আসে, কারণ আওয়ামী লীগটা হৃদয়ের স্পন্দন। আওয়ামী লীগটা যে লোকই, যে ব্যক্তি বিশেষ তা অধিকার আদায় করতে চায়, তার প্রত্যাশা, তাকে সুন্দর জীবনের প্রত্যাশা, সেই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ হচ্ছে মানুষের প্রত্যাশা, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা অর্জনের হাতিয়ার। সেই জন্য সে আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ আবার বারবার, আর এই প্রত্যাশা মানুষের থাকে। এখন যারা ক্ষমতায় আসছে এরা হলো টোটালি মুক্তিযুদ্ধ বিরোধী, সমাজতন্ত্র বিরোধী, গণতন্ত্র বিরোধী, বাঙালি জাতীয়তাবাদ বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী। এই মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছে। কেন বললাম এটা? আবার আওয়ামী লীগের মধ্যে যে সমাজতন্ত্রের কথা আছে, অনেক আওয়ামী লীগের লোকই ভুলে যায়। আবার অনেক সমাজতান্ত্রিক লোকও ভুলে যায় যে আওয়ামী লীগের ভিতরে সমাজতন্ত্র শব্দটা এখন আছে। তো যারা আমার অনেক সমাজতন্ত্রী আছে, আমার বলে আপনি আওয়ামী লীগের কেন দালালি করেন? আওয়ামী লীগের মানে অনেকেই বলে আমাকে। আমি বললাম যে আপনারা যদি সমাজতান্ত্রিক দল হয়ে, যেমন সামাদ ভাইয়ের কথা বলছে যে উনি লিখছে, কালকে উনি একটা পোস্ট দিয়েছেন, সেখানে সামাদ ভাইকে সরাসরি আক্রমণ করছে, তিনি আওয়ামী লীগের দোসর। আমি ওখানে গিয়ে লিখেছি, তাহলে উনি আওয়ামী লীগের দোসর হওয়া যদি অপরাধ হয়, তাহলে কি উনি জামাত শিবিরের দোসর হবে? তাহলে কি আপনার জন্য হালাল হয়ে যাবে? এটা আমি ওখানে গিয়ে লিখেছি আর কি। আমি বলি না, আমি সামাদ ভাইয়ের ডিপেন্ড করি নাই, যে প্রশ্নকর্তাকে একটা প্রশ্ন করছি, যদি সামাদ ভাইয়ের আওয়ামী লীগের দোসর হওয়া অপরাধ হয়, তাহলে কি জামাত শিবিরের দোসর হওয়া, আমেরিকার দোসর হওয়া কি অপরাধ নয়? এই জিনিসটা আমরা ভুলে যাই। অর্থাৎ আমরা সামাদ ভাইয়ের কালে দেখলে এই যে উনি ভালো না, তিনটা আঙ্গুল যে আমার দেখে যে আমি ভালো না, এটা আর কেউ বলে না। তেমনি যে কথাটা বলতেছিলাম, এরা যেহেতু আদর্শগত এরা নয়, আদর্শের বাইরে, যারা নুরুল কবির ভাই পরম শ্রদ্ধা ব্যক্তি ছিল, আমার কথা, মাহমুদুর রহমান মান্না ভাইকে যেরকম শ্রদ্ধা করতাম, পরম চরম শ্রদ্ধা ব্যক্তি, তাকে আমি 9/11 এই যে বাংলাদেশে যখন সেনা ওই যে আপনার মইনুল সরকারের সময় একটা মাত্র লোক শির দ্বারা করে দাঁড়িয়েছিল, তার পক্ষে আমি সব সময় বলেছি, সব সময়। এমনকি যে 111 সরকার সময় তার যে মজবুত অবস্থান দেখে আমি তাকে শ্রদ্ধা, স্যালুট জানাতাম। তিনি জুলাই আন্দোলনের পক্ষে থাকার পর আমি তার বিরোধিতা করে একটি শব্দ বলি নেই। সেই নুরুল কবির ভাই বলতেছে এখন যে না না না, যেটা সামাদ ভাই পোস্ট দিয়েছেন, আমি ওইটা দেখলাম, আমি সামাদ ভাইয়ের পোস্ট মাঝে মধ্যে দেখি, তো ওইখানে দেখলাম যে তার চরম সমালোচনা। নুরুল কবির কি বলছে যে যারা এই আন্দোলনে নাকি, এই জুলাই সন্ত্রাস আন্দোলনে নাকি যারা আমেরিকার ভূত দেখি আমরা, বা যারা পৃথিবীতে, তারা নাকি আহম্মক। তাহলে তো সবচেয়ে বড় আহম্মক
নুরুল কবির ভাইয়ের চেয়েও বড় কমরেড, বড় বাম, বড় চিন্তক, চিঙ্কু বাম, পিনাকি ভট্টের গুরুজন, গুরু বাবা, দয়াল বাবা, কেবলা খাবা, ফ্রড মাজার তো তাহলে সবচেয়ে বড় আহম্মক আমার চাইতে, সামাদ ভাইয়ের চাইতে, আপনার চাইতে, বা আমরা যারা মনে করি যে জুলাই সন্ত্রাসে আমেরিকার হাত ছিল, আমাদের চাইতে তো বড় আহম্মক তাহলে ফ্রড মাজার। তিনি নিজেই তো বলেছেন যে এটা আমেরিকার হাত ছিল, একবার বলেন এই কয়েকবার বলেছে, কিন্তু নুরুল কবির সাহেব এটা বলেন। মানে মানুষ কত দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে বোঝা বড় মুশকিল। আসলে আদর্শিক বিষয়গুলো টোটালি আলাদা। বোঝা গেল যে বাংলাদেশে আপনি যেটা আমি সামাদ ভাইয়ের উদাহরণ দিলাম, যে সমাজতন্ত্র অন্তত আওয়ামী লীগের দলে কিন্তু লেখা আছে, তারা মানুক না হয় না মানুক। বিএনপিতে কি সমাজতন্ত্রের কথা লেখা আছে? জামাত তো সমাজতন্ত্র বিরোধী, সরাসরি তারা বিরুদ্ধে। হেফাজত তো সমাজতন্ত্রের কুফরি মতবাদ মনে করে, যদিও তারা গণতন্ত্রকেও কুফরি মতবাদ মনে করে। তাহলে আওয়ামী লীগকে যদি support করেন সামাদ ভাই, পরিচয় দুঃখিত, আমি মধ্যাহ্ন এটা তথ্য দিই যে কথাগুলো বলছেন আপনি, যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের নাম বলছেন, বদিউল হাসান বলেন বা যাদের কথা জি। বলছেন আপনি, একটা তথ্য আমি আপনাকে দেই, যেটা Please. হচ্ছে এই তথ্যটা আমি পেয়েছি, আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ বলছেন 29 মিলিয়ন যে ডলারটা আমেরিকাতে এসেছে, এটা কিন্তু কোনো ব্যাংকিং পথে আসে নাই। ব্যাংকিং পথে আসবে কেন? রাইট। আপনার মানে ফিটার হাঁসের মানে বাংলাদেশের টাকাগুলো আসছিল, পিটার হাস সহ যারা ছিলেন দায়িত্বে তাদের কাছে ক্যাশ ডলার টাকাগুলো এসেছিল। এবং আপনাদের বলছেন যে এই যে আমাদের সম্পাদক নিউজের নুরুল কবির, নুরুল কবির সহ যাদের কথা বলছেন, এদেরকে আপনাদের ডলার হিসাবে ক্যাশ টাকা দেওয়া হয়েছে, ডলার। এখন বাংলাদেশে হয় কি জানেন, বাংলাদেশে যদি $5 দেন, বলো $5 বিশাল ব্যাপার, কিন্তু মানে $5 1000 টাকা বা 2000 টাকা দেন, ওই 2000 টাকা ডলার হিসাবে এদেরকে দেওয়া হয়েছে হাতে হাতে। জি, জি, তা তো ঠিকই বলেছেন আপনি। তবে $29 জায়গায় আমার একটু আপত্তি আছে। $29 মিলিয়ন, আমার ধারণা আরো অনেক বেশি খরচ হয়েছে, আমার ধারণা। কারণ একটা সরকার $29 মিলিয়ন খুব বেশি টাকা না একটা রাষ্ট্রকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আমি যতদূর জানি জামাত তো হাজার হাজার কোটি টাকা খরচ, হাজার হাজার কোটি টাকা। আপনি কি মনে করেছেন শুধু আমেরিকাই করেছে বা অন্য রাষ্ট্র তুরস্ক করেছে? পাকিস্তানে তো টাকাই নেই। জামাতের কি টাকার অভাব? অভাব নাই। জামাত যে 12 লাখ মানুষের মিছিল করে, তাদের সারা দেশ থেকে লোকগুলো তো, জামাতের তো কোনো কর্মী নাই, নেতা নাই, কর্মী নাই, সমর্থক নাই, সব তাদের বাহিনী। জামাত থেকেও আগে বেতন পায়, তারপরে জামাতে আগে বেতন নেয়, কাজের মাইনা নেয়, তারপরে কেউ জামাত করে। জামাত থেকেও জামাত করে না। কালকে ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই করে দেন তো এইগুলো লোকদেরকে, দেখি জামাতের কয়টা লোক থাকে। আপনি কালকে জামাতে ইসলামী যারা এই যে সমস্ত, আগামীতে তো এই সমস্ত ব্যাংকের কর্তৃত্ব মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে থাকবে, পাইকারি গণহারে ছাঁটাই করা হবে, কারো বাবার ক্ষমতা নাই রক্ষা করা। এগুলো ছাঁটাই করার পর দেখবনি কতজন জামাত করে, আমরা সেটা দেখবো। কমরেড সামাদ ভাইয়ের দলের লোকগুলোর যদি কালকে ব্যাংকে চাকরি দেয়, সামাদ ভাইয়ের যদি একটা ব্যাংক থাকে বা দেশি বিদেশি এই সুযোগ দেয়, সামাদ ভাইয়ের লোকেরা পড়বে? পড়বে না। বরং সামাদ ভাইয়ের যদি ওরকম একটা, ওদের তো 6টা ব্যাংক, সামাদ ভাইয়ের যদি কালকে একটা ব্যাংক দেওয়া হয়, বাংলাদেশে বিপ্লব ঘটাই ফেলবে আগামী 10 বছরের মধ্যে, একাই বিপ্লব ঘটাবে। আর ওরা 6টা ব্যাংক নিয়ে পারে না। 22টা দেশ, আরবের দেশ, 21টা আরব দেশ, আমেরিকা, তুরস্ক, এত আরো টাকা পয়সা নিয়েও তারা পারে না। জামাত তো ঠিকই আছে টাকার উপরে, জামাত না ধর্ম মানে না কিছুই না, জামাত টাকার উপরে তাদের রাজনীতি করে। যারা বলে যে টাকা দিয়ে কোনো কিছু করা যায় না, তারা 2024-এর 5 আগস্টের দিকে তাকালেই পারে। তো আপনারা যেটা বলেছেন যে সেই পরাশক্তি দেশ মাত্র $29 মিলিয়ন বিশ্বাস করি না। সালমান রহমান 2.5 লক্ষ কোটি টাকার মালিক। তো আপনি শুধুমাত্র যে মাত্র $29 মিলিয়ন দিয়ে 29,000 কোটি টাকা দিয়ে আপনি ঠেকাই দিবেন 2900 কোটি, এটা হয় না। অনেক টাকা খরচ হয়েছে, এটা একটা সংখ্যা মাত্র, এটা একটা সংখ্যা মাত্র। এত অল্প টাকা একটা দেশের সরকার, আপনি আপনি তাহলে আপনি কি মনে করেন যে তাহলে কত দিয়ে, আপনি ওয়াকার সাহেবকে কত দিয়েছেন? কত? অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ভাবে এসেছে, কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো বললাম যে আদর্শ নেই বলেই তো আজকে চামারের দেশের সম্পাদক এখন 3টা লোক পায় না, কয়দিন পরে নুরুল কবির 5টা লোক পাবে না, আর কিছুদিন পর তারেক রহমান লোক খুঁজে পাবে না। আওয়ামী লীগ যদি ঘোষণা নাও দিত, জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিত, আর 2 বছর পর বিএনপি 5টা লোক খুঁজে পাবে না মিছিলে মিটিং এ, পাবে না। আমি লিখিত দিতে পারি আপনাকে, আমি লিখিত দিলাম আপনাকে, লিখিত নিতে পারেন। আপনি এখন দেখেন তো বাংলাদেশে যারা এতগুলো এমপি আছে বিএনপি, বরং তারা যখন বিরোধী দলে ছিল, মানে ঠিক এই 18 মাসে, সেই এমপিদের সাথে যত লোক ছিল তার 50 ভাগ নয়, 100 ভাগের 1 ভাগ লোক ঘুরে। আগে যদি 100 লোক থাকতো এখন একজন, আগে যদি 1000 থাকতো এখন 10 জন, 100 লোক পায় না, সন্দেহ আছে। আমি জিজ্ঞেস করে দেখেন,
আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলায় বিএনপি লোককে জিজ্ঞেস করেন, তাদের সেই নেতার লোক, কারণ কি আদর্শ একটা ব্যাপার। তারা যদি এটা বিএনপি যদি এটা অর্জন করে নিত এই ক্ষমতাটা, অর্থাৎ বিএনপি গণ আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে যদি এটা উচ্ছেদ করাইতে পারতো, তাহলে কিন্তু বিএনপির এই অবস্থা হতো না। কারণ বিএনপিও তারা আদর্শিক ভাবে ওখানে, সে জানতোই না যে ৫ তারিখে তার সরকার পড়ে, তার এই দেশে একটা সরকার, বিএনপি জানতো না। তার মানে তারা কোনো আদর্শিক কোনো কাজ করে নাই। আমাদের এখন টকশুতে এসে ফরিদে বলছে, আমাদের টকশুতে বিএনপির নেতারা বলছে এই আন্দোলন আওয়ামী লীগ করাচ্ছে, এই ছাত্র হ্যাঁ, right, ধন্যবাদ। হ্যাঁ, আপনার টক শোতে বলেছে, এবং এটা তারা দাবি করতে এগুলো সব আওয়ামী লীগের আন্দোলন বলেছে। এবং আপনি নিশ্চিত থাকেন, যেটা আমি বলেছি এবার বলি, সেটা হলো যে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার ক্ষমতা গ্রহণ করবে, এখন তো সব মুক্তিযুদ্ধ বিরোধীদের জয় জয়কার, এখন তো সামাদ ভাইদের দাওয়াত দেয় না, অথবা দাওয়াত দিলে সামাদ ভাই যান না, বা দুইটাই সত্য হইতে পারে। কারণ মুক্তিযুদ্ধ বিরোধীর পাশে সামাদ ভাই কিভাবে বসবেন, এটা তো তিনি বসতে পারেন না, দুই একবার ভুলে যাইতে পারেন, কিন্তু এইভাবে তো বসা যায় না। আমরা দেখেছি যে জামাতের ইফতারিতে আমাদের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, আমার প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবীর, আমাদের বঙ্গবীর ময়মনসিংহের কাদের সিদ্দিকী জামাতের ইফতার পার্টিতে গেছেন। আমি লিখে দিতে পারি সামাদ ভাই জীবনও যাবে না। যদি তারে 1 লাখ টাকা দেয় যে আমার ইফতার করেছেন, তাও যাবে না। যদি নাটোর থেকে হেলিকপ্টার দেয় সামাদ ভাই নিয়ে যায়, যাবে না, আমি জানি। আমি এটা লিখে দিতে পারি, সামাদ ভাই কোনোদিনই যাবে না। কিন্তু আমাদের বঙ্গবীর চলে গেছেন, অথচ তিনি বলেছিলেন যে জামাতের সাথে তিনি বেহেশতে যাবেন না। আমি সেই আদর্শ ধরে রেখেছি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বঙ্গবীরের সেই আদর্শ আমি ধরে রেখেছি যে কোনোদিন জামাতের সাথে বেহেশতেও যাবো না, যদি বেহেশত থাকে, স্বর্গ থাকে যদি, সেখানে আমি জামাতের সাথে যাব না। যেটা বলতেছিলাম, যেহেতু বললেন টাকার খেলা চলেছে, টাকা দিয়ে আপনি কতদিন ঐক্যবদ্ধ রাখবেন? ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তো আপনি রাজ্য রক্ষা করতে পারবেন না। তাহলে তো সারা পৃথিবীর মানুষ ভাড়াটিয়া গুন্ডা রাখতো। আপনি টাকা দিলে, বাংলাদেশে ৯৫,০০০ সেনাবাহিনী আছে, আপনি যদি আফ্রিকাতে গিয়ে বলেন যে তোমরা ৯৫,০০০ আসো, বেতন মাত্র $১০০ দিব, সেল চালায় সব চলে আসবে। আপনি ভাড়াটিয়া দিয়ে বাংলাদেশ রক্ষা করতে পারবেন? পৃথিবীতে ভাড়াটিয়া সৈনিক দিয়ে যদি সব হইতো, তাহলে আমেরিকা কেন এত টাকা দিয়ে পুষবে? তারা আফ্রিকা থেকে $২০০-৩০০ দিয়ে তো সৈন্য নিয়ে যেতে পারতো। ভাড়াটিয়া দিয়ে কোনোদিন টিকে না, ভাড়াটিয়া দিয়ে কোনোদিনই টিকবে না। সাময়িক বিচ্ছিন্ন আপনি ক্ষতি করতে পারবেন, কিন্তু আপনাকে আদর্শিক রাজনীতি করতে হবে। সেটা আমার দলের আমার মতের বিরুদ্ধে হোক, কারো আদর্শ আমি পছন্দ করি না করি, আদর্শিক হতে হবে। তা না হলে আপনি টিকবেন। আওয়ামী লীগ কেন টিকে আছে? কারণ আওয়ামী লীগ আদর্শ তাদের কর্মীরা কতটুকু বুঝে জানি না, কিন্তু তারা বঙ্গবন্ধুর নামে তারা ঐক্যবদ্ধ, মুক্তিযুদ্ধের ৭১-এর চেতনায় তারা ঐক্যবদ্ধ। তারা আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের দফা, এগুলো কত কিছু জানে কি না জানে সেটা অন্য বিতর্ক, কিন্তু তাদের একটা মিনিমাম আদর্শ আছে। তো আপনাকে আদর্শিক হইতে হবে। আপনি দেখেন তো কয়জন আওয়ামী লীগকে আপনি, এই যে এত মাইর দিল, এত নির্যাতন করলো, কয়জন আওয়ামী লীগকে আপনি বিএনপি বানাইতে পারছেন? কয়জন? আসলে কিন্তু হয় নাই, হবেও না। এমনকি এই যে নুরুল কবির, যার সমালোচনা করলাম, তিনি বলেছিলেন, তিনি সবার আগে এই কথাটা বলেছিলেন, যেগুলো আমরা এখন কপি করি, যে বাংলাদেশে অনেক লোক নাকে রুমাল দিয়ে বিএনপি কে ভোট দিয়েছে জামাত ঠেকানোর জন্য। এই নুরুল কবির সাহেবই বলেছিলেন। তো আদর্শিক, এটা তো আদর্শের কারণে ভোট দেয় নাই। যে লোকটা, যে বিএনপির লোকটা, যে হিন্দুটা ধানের শীষে ভোট দিল, সে কিন্তু আদর্শিক কারণে দেয় নাই, সে দিয়েছে জামাত ঠেকানোর জন্য। এটা আলাদা বিষয়। তো এগুলো তো থাকবে না। তো তার হচ্ছে বড় কথা, এখন আপনি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না, অর্থনীতি ভালো না, রাজনৈতিক অবস্থা খারাপ, মানে এই দেশের আবহাওয়া পর্যন্ত খারাপ। আপনি কোনো পরিকল্পনা পর্যন্ত দিতে তো পারেনই নাই, ঘোষণাও করতে পারেন নাই যে আগামী ১ বছরে, ৬ মাসে, ৫ বছরে আমি এই কাজটা করব। আপনি বলতেও পারেন নাই। সারাদিন কি বলেন? শিক্ষা প্রশ্নপত্র ভুল, আওয়ামী লীগের দোষ। প্রশ্নপত্র একটা দিতে আরেকটা দিছে, আওয়ামী লীগের দোষ। পদ্মা ব্রিজ বানাইছে, আওয়ামী লীগের দোষ। মেট্রো রেল বানাইছে, আওয়ামী লীগের দোষ। মানে আপনি সব কাজে আওয়ামী লীগের ভূত খুঁজতেছেন। যেমন ইউরোপে আগে কমিউনিস্টদের ভূত খুঁজতো, এখন বাংলাদেশে এরকম আওয়ামী ভূত খোঁজা হচ্ছে। সামাদ ভাইয়েরও এখন আওয়ামী লীগের দোসর বানাই ফেলছে, অথচ তার একটা নিজস্ব দল আছে, তাকে আওয়ামী লীগের দোসর বানাই ফেলছে। কারণ কি? এখন সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখতেছে। কারণ কি? কারণ এরা নিজেদের ভুলে। আজকেই কথা হলো একজনের সাথে, উনি বললেন যে পরিচয় আপনি কিভাবে বলেন শেখ হাসিনা, মানে তিনি শেখ হাসিনার অন্ধভক্ত। তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন, ফরিদ সাহেব, আপনি আওয়ামী লীগ করেন না, আমি আওয়ামী লীগ করি, এবং আমি শেখ হাসিনার আপনার চেয়ে বড় ভক্ত, এইভাবে বলছে। শেখ হাসিনা সে জান দিতে পারে, কিন্তু আমার তো মনে হয় না শেখ হাসিনা কিভাবে আসবে, এটা তো জনপ্রিয় হয়ে গেছে কি সে। আমি বললাম না, তিনি এত জনপ্রিয় হন নাই, কিন্তু তারা যার প্রতিপক্ষ, বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা, এত খারাপ কাজ করেছে যে
জনগণ এখন জননেত্রী শেখ হাসিনাকে জনপ্রিয় ভাবতে বাধ্য, সেই জন্য তিনি আসবেন। আবার বলতেছে যে উনি যে আসবেন এই সাহস কি ঠিক হবে, উনার আশা ঠিক না, এখন দেশে এখন আসলে তো ওনাকে মেরে ফেলবে, এই সেই এই ইত্যাদি, উনি উদ্বিগ্ন। আমি বলেছি যে তিনি খোঁজ নিয়ে আসতেছেন, তিনি বুঝেছেন যে এই 22 মাসে কি হয়েছে, সামনে আছে আরো 4 মাস, এই 4 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো নিম্নমুখী হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনি নিম্নমুখী যাবে, আর নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল শুরু হবে যারা এখন ক্ষমতায় আছে এবং বিরোধী দলে ক্ষমতায় আছে। অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে একটা মাত্র দেশ বাংলাদেশ যেখানে সরকারি দল আছে আর সরকারি বিরোধী দল আছে আর সরকারি স্বতন্ত্র পার্টি আছে। কেন সামাদ ভাইয়ের এমপি বানাইলো না, কেন এমপি কেন শাকিরে বানাইলো, কেন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের উপদেষ্টা বানাইলো না, উপদেষ্টা বানাইলো জাহেদ পাঠাকে? ওয়াই জাহেদ মান্না ভাইয়ের ব্যাগ টানালো, মান্না ভাইয়ের জুতা টানালো, এ বানাই ফেললো তারেক রহমান উপদেষ্টা। মিনিমাম মান্না ভাইরে বানাইতো, অন্তত পৃথিবী দেখতো যে না একজন ছাত্র রাজনীতির কিংবদন্তি, তাকে উপদেষ্টা বানিয়েছে, তাকে তো বানায় নাই তারেক রহমান। কেন? লালমে কুস্তো কালা হায়, একটা না একটা কিছু। সারা জীবন জুনায়েদ সাকিকে দেখলাম সামাদ ভাইয়ের চেয়ে লম্বা লম্বা লেকচার দিছে, সামাদ ভাইয়ের লেকচারের চেয়ে বড় লম্বা লেকচার দিছে, আমেরিকার নিপাত যাক, সাম্রাজ্য নিপাত যাক। যারা সামাদ ভাইয়ের সমালোচনা করলো দেখলাম ওই পেজে তার পোস্টে নিচে, তারা জুনায়েদ সাকির ওইখানে গিয়ে সমালোচনা কেন করে না? সামাদ ভাই তো বলে নাই যে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু জামাতের মতো, বা সামাদ ভাই তো গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের পাশে তো ছবি উঠায় নাই, কিন্তু আর সামাদ ভাইয়ের কি ওই যোগ্যতা নেই? সামাদ ভাইয়ের কি ওই যোগ্যতা নাই আমেরিকা থাকার চলার? ওইটুক তার ব্যক্তিগত এবিলিটিও আছে, তার শিক্ষারও ওই যোগ্যতা আছে, তার আর্থিক অবস্থাও আছে, তার রাজনৈতিক সেই অবস্থান আছে, তাকে তো দেখলাম না আমরা। তো এই যে এটা কেন বললাম, এই যে আদর্শহীনতা। জুনায়েদ সাকির আমি সমালোচক ছিলাম কিন্তু ঘৃণা করি নাই, কিন্তু আমি তো সমালোচনা করবো, আমার কাজই সমালোচনা করা। সামাদ ভাই ক্ষমতায় গেলে আমি সমালোচনা করবো, আমার কাজই এটা। কিন্তু আমি ঘৃণা করতাম না, কিন্তু কিন্তু যেদিন সে এই মহামান্যদের পাশে দাসের মতো দাঁড়িয়েছিল, তখন তো আমি তাকে ঘৃণা করা শুরু করেছি যে এরা বদমাইশ বাটপার। বামে সিগন্যাল দিয়ে ডাইনে তো গিয়েছেই, আচ্ছা ডাইনে গিয়েও তাও আমরা প্রথমে, আমাকে একজন সামাদ ভাই আপনি জানবেন নামটা সঙ্গত করেন, এখানে বলা গেল না, আপনাকে অবদারা করে বলবো। তারই এক ঘনিষ্ঠ লোক আমার হচ্ছে ফরিদ ভাই, সাকির এত সমালোচনা করেন কেন? সাকিব এনে গেলে তো বাম রাজনীতি, বামদেরই সুবিধা হবে। আমার বুঝ দিছে, বুঝতে পারছেন দাওয়াত ভাই, ওইখানে গেলে নাকি আমাদের সুবিধা হবে। এমন তো আপনারা কি ধারণা মান্না ভাইয়ের প্রস্তাব দেয় না? সাকি তো ফরিদ ভাই, সাকি তো সে আজ থেকে 3-4 বছর আগে কোভিড এর সময় আমার টক শোতে এসে বলছে ভাই আমি বামপন্থী না, আর বামপন্থী পরিচয় দিয়েন না আমাকে। উনি কিন্তু মানে হ্যাঁ, না ঠিক আছে, মানছে, মানে আরো ভালো কথা। কিন্তু তারপরও তো আমাদের বামদের, শোনেন, বাংলাদেশের বামদের, বাংলাদেশের হিন্দুদের আর ভারতের, এরা শত্রুকে বন্ধু মনে করে, বন্ধুকে শত্রু। আপনার চ্যানেলে আইসে বলছে সে বাম না, তারপরে বামেরা তার সাথে ছবি তুলে নিজের ধন্য মনে করতো। অথচ বামেরা যদি ব্রেক না দিত, বামেরা যদি লিফট না দিত, এই জুনায়েদ সাকির নাম অত কেউ জানতো না বাংলাদেশে। জুনায়েদ সাকি এখন যে ক্ষমতায় আসছে, কোন বামপন্থী লোকটারে ফোন দিয়ে আমি খোঁজ নিয়েছি, সিপিবি অফিসেও ফোন দিয়েছি, চিঙ্কু বাম যাদের বলি তাদেরও ফোন দিয়েছি যে জুনায়েদ সাকি কি আপনাদের একটা ফোন টোন দিয়েছে? তারপরে কি ভাষায় বলেছে আপনারা বুঝে নেন, উত্তরে কি বলেছে? আমরা তো, সে বলেই দিয়েছে সে বাম না। ঠিক আমরা হিন্দুরাও বাংলাদেশে দেখবেন ঠ্যাং রেখে লাঠি ধরে, ভারতে দেখবেন অনেক সময় শত্রু বন্ধু চিনতে ভুল করে। যদিও ভারত অনেক বড় দেশ, তাদের অনেক ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, তারা চাণক্য নীতি দেশ, কোনো সন্ধানে চাণক্য নীতি দেশের তো আমরাও, ভারতের সভ্যতার অংশ তো আমিও, আপনিও, সামাদ ভাইও। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত কংগ্রেস সিপিআই সিপিএম এগুলো বিষয় না, সবই তো ভারতীয় সভ্যতার অংশ, চাণক্য নীতির অংশ, তো আমরাও কিছু বুঝি। এখানে আমরা দেখেছি বারবার জুনায়েদ সাকি আপনার চ্যানেলে এসে বলেছে যে সে বাম না, তারপরে দেখবেন বামেরা একেবারে তারে পারলে পূজা করে, এরকম অবস্থা। পূজাগিরি ছোটাইছে না এখন। তা আমি যেটা শেষ করে দিচ্ছি সেটা হলো যে, যেহেতু এই বর্তমানে যারা ক্ষমতায় আছে, এমনকি আমি বিরোধী দল সহ বলছি, আমি বিরোধী দলকে বিরোধী দল মনে করি না, এরা সবাই ক্ষমতায় আছে, এদের কোনো আদর্শ নেই। তাই এদের জনগণের সাথে না আছে এদের কমিটমেন্ট, কারণ এরা কমিটমেন্ট দিয়ে আসছে তাদের প্রভু রাষ্ট্রদের। জনগণের সাথে কমিটমেন্ট দিয়ে থাকলে তাহলে তাদের এই পরিণতি হতো না, তাদের দর্শক 3 জন হইতো না, 5 জন হইতো না, 10 জন হইতো না। জুলাই এখন বাংলাদেশে গালি, পরশুদিনও আমাদের জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে কে যেন আগুন দিয়ে দিয়েছে, কেন দিয়েছে? কারণ হলো সারা দেশে এগুলো করতেছে। সেনাবাহিনী না থাকলে, আপনাকে আবারও বলি, সেনাবাহিনী না থাকলে সামাদ ভাই বাংলাদেশে চলতে পারবে এই এই অরাজক পরিস্থিতিতে, কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত হেফাজত আমার ভাবির পোলার রাস্তায় চলতে পারবে না। পাবলিক পিটিয়ে
পশ্চাৎ দেশের খাল তুলে নেবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ এরা না জনগণের সাথে কমিটমেন্ট দিয়ে এসেছে, না এদের কোনো আদর্শ আছে। এদের কোনো আদর্শ নাই, পাশাপাশি বিদেশি প্রভুদের কাছে কমিটমেন্ট দিয়ে আসছে। তাই এদের পতন ঘটবে, তাই শেখ হাসিনা আসবে এবং জনগণ শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই ছোট একটু বলেন যদি, কারণ আপনার বক্তব্য শুনতে চান অনেকেই, আমাদের 400-র মতো মানুষ লাইভে আছেন, অনেকেই কমেন্টস করতেছেন। এই আমার যে আছে টাইটেল, যে আগস্টে কি রাজনীতি টার্নিং পয়েন্ট, বড় পরিবর্তনের কি কোনো ইঙ্গিত আছে আপনার কাছে? জি, এটা জি। সামাদ ভাই সর্বপ্রথম বলেছে আগস্টে পরিবর্তন হবে। আমি এ পর্যন্ত যত টক শো শুনেছি তার মধ্যে, আমি সময় কম পাই তারপরেও পড়ার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, সম্ভবত আমার জানা মতে, মানে আমি এ পর্যন্ত যত দেখেছি, সম্ভবত সামাদ ভাই প্রথম বলেছে যে ডিসেম্বর নয় আগস্টে পরিবর্তন ঘটবে। এটা সামাদ ভাই বলেছেন। আমি জানি না কতটুকু সত্য হবে, তবে তিনি যেটা বলেছেন পরিবর্তন আসলে ডিসেম্বরের আগেই হয়ে যাবে, এটা সত্য। এটা সত্য। কারণ হলো যে সামাদ ভাই ওইখানে, সামাদ ভাই বাংলাদেশে অবস্থান করতেছেন, প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলেন, এবং আমরাও খোঁজ খবর নেই বিভিন্ন পেশাজীবী। হয়তো আগস্ট মাসে হবে না, সেপ্টেম্বরে হবে, কিন্তু হবে, হবেই। ডিসেম্বরে তো ঘটবেই পরিবর্তন। কারণ মানুষ অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, মানুষের আর সহ্য হচ্ছে না। সামাদ ভাই সেটা একটু হয়তো আগে বলেছেন, কিন্তু হয়ে যেতে পারে, আগস্টও ঘটে যেতে পারে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা, যতই আমার ভাবির পোলারা বিএনপি জামাত হেফাজত লম্বা লম্বা কথা বলুক, ভিতরে ভিতরে তাদের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। সামাদ ভাই যখন বলেছে যে আগস্ট মাসে পরিবর্তন ঘটবে, অনেকেই দেখেছি সেখানে, আপনার এখানে অন্য জায়গায় গালাগালাজ করেছে। ওই আমার ভাবির পোলারা কি জানতো 2024-এর 5 আগস্টে সরকার পরিবর্তন করছে? জানতো না। তবে আগস্ট একটা পরিবর্তনের মাস, যেহেতু ঐতিহাসিক ভাবেই সম্ভবত সেই কারণে সামাদ ভাইও বলেছেন পরিবর্তন হয়ে যাবে। আমিও মনে করি পরিবর্তন হতে পারে, কিন্তু ডিসেম্বরে তো ঘটবেই। বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতিক, এমপি, মন্ত্রী, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, সুশীল, যারা গদগদ করে পাকিস্তান প্রেম দেখাচ্ছিলেন, এমনকি পাকিস্তানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এমন বিভিন্ন রকম বাণী বিতরণ করছিলেন। তারা খবর রাখেন কি পাকিস্তানের বর্তমান পরিস্থিতি? বেলুচিস্তানের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর, তারা সাহায্য চাইছে প্রতিবেশী দেশের কাছে। পাকিস্তানের আরো কয়েকটি প্রদেশে প্রচন্ড ক্ষোভ দানা বেঁধে উঠেছে, কারণ পাকিস্তানে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের একটি সরকারও পূর্ণকালীন মেয়াদ অতিক্রম করতে পারেনি। পাকিস্তানের বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন সব নিয়ন্ত্রিত হয় সেনাবাহিনীর দ্বারা, আর এই সেনাবাহিনী নিয়ন্ত্রিত হয় বিশ্বের আরেকটি বড় রাষ্ট্রের দ্বারা। কেউ স্বকীয়তা নিয়ে কথা বললে তার অস্তিত্ব থাকে না। পাকিস্তানের প্রায় 4 কোটি মানুষের জীবন জীবিকা অর্জনের পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এটা দেশে, দেশের বাইরে প্রতিটি শহরে এখন শিশুদেরও ভিক্ষাবৃত্তিতে দেখা যায়। অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে। পাকিস্তান একটি জঙ্গি, দরিদ্রপীড়িত, দুর্নীতিগ্রস্ত, বিদেশ নিয়ন্ত্রিত, গণতন্ত্র ধ্বংস হওয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পাকিস্তানের কাছ থেকে যারা শিখতে চেয়েছিলেন, পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর লোকদের বাংলাদেশে আনা, পাকিস্তান সফর করা, তাদের কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু এমন কথা যারা বলেছিলেন, সেই নির্লজ্জ মানুষগুলো কি বর্তমানে পাকিস্তান নিয়ে কোনো কথা বলছেন? পাকিস্তান, যার জন্মই হয়েছিল মৃত্যুর জন্য, সঠিক সময়ে পাকিস্তানের থেকে বাংলাদেশ যুদ্ধের মধ্য থেকে স্বাধীনতা অর্জন করে যথার্থ কাজ করেছিল, এটা আজ প্রমাণিত। বেলুচিস্তানের সংগ্রামী নেতা নেত্রীরা বলছেন, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান মুক্ত করো। তাদের শ্রদ্ধায় অবনত হওয়া ব্যক্তিত্বটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।